যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান। অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। নজরদারিতে তেহরানের ইউরেনিয়াম হামলা হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি আইআরজিসি। উত্তর কোরিয়ার পরমাণু নীতিতে যুক্ত হয়েছে নতুন এক ভয়ঙ্কর সংশোধনী। দেশটির নেতা কিম জং উনের উপর প্রাণঘাতী বিদেশি হামলা হলেই পাল্টা পরমাণু হামলা চালাবে পিয়ংইয়ং। ইউক্রেন যুদ্ধের দায় ন্যাটোর ঘাড়ে চাপালেন ট্রাম্প। সংঘাত শেষের দিকে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতি না মেনে হামলা চালিয়েছে কিয়েভ, দাবি মস্কোর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তবে তেহরানের এই জবাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে উড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। স্থানীয় সময় রোববার শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এর লিখিত জবাব দেয়া হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের ওপর গুরুত্ব আরোপের কথা বলেছে তেহরান। এদিকে ইরানের যুদ্ধবিরতির জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে, তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর মধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিবহন ও সংরক্ষণে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, 2015 সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত মস্কো। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে কোনো হামলা হবে বলে জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে আক্রমণ চালানো হবে বলে জানিয়েছে আইআরজিসি। ইরাকের মরুভূমিতে গোপন ঘাঁটি তৈরি করে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ঘাঁটির অস্তিত্ব টের পেয়ে কাছাকাছি পৌঁছে যাওয়া ইরাকি সেনাদের ওপর বিমান হামলাও চালায় তেল আবিব। ওয়াশিংটনের নেতৃত্বেই এই ঘাঁটি গড়ে তুলেছিল ইসরায়েল। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, অথচ এই সম্পর্কে কিছুই জানে না ইরাকের সরকার। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে সহায়তার জন্য যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে এই ঘাঁটি তৈরি করা হয়। ওয়াশিংটনকে অবগত রেখে এ পরিকল্পনার বাস্তবায়ন করে তেল আবিব। ওই ঘাঁটিকে ব্যবহার করা হচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র হিসেবে। মার্চের শুরুতে স্থানীয় এক রাখাল মরুভূমিতে সন্দেহজনক হেলিকপ্টার চলাচল দেখতে পেয়ে ইরাকি বাহিনীকে খবর দেন। এরপর তদন্তে যায় দেশটির সেনারা। ঠিক তখনই সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে এক ইরাকি সেনা নিহতও হন। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের উপপ্রধান কাইস আল মুহাম্মাদাভি বলেন, কোনো ধরনের সমন্বয় বা অনুমতি ছাড়াই এই বেপরোয়া অভিযান চালানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ইস্পাহানের কাছে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার কাজেও যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা করে ইসরায়েলি বাহিনী। এমনকি অভিযানের নিরাপত্তা অজুহাতে ইরাকের ভেতরে আরও হামলা চালানো হয়। বিশ্লেষকদের মতে এই তথ্য সামনে আসায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গোপন সামরিক তৎপরতা এবং আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আরও জোরালো হয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু নীতিতে যুক্ত হয়েছে নতুন এক ভয়ঙ্কর সংশোধনী, যেখানে বলা হয়েছে দেশটির নেতা কিম জং উনের উপর কোনো প্রাণঘাতী বিদেশি হামলা হলেই স্বয়ংক্রিয়ভাবে পাল্টা পরমাণু হামলা চালাবে পিয়ংইয়ং। অর্থাৎ এমন পরিস্থিতিতে নেতৃত্বের কোনো নির্দেশ ছাড়াই উৎক্ষেপণ করা হবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র।
এবং ধ্বংস করে দেয়া হবে সবকিছু। কিম জং উনের এই বিতর্কিত ডেড হ্যান্ড কৌশল নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ বাড়ছে। কোনো বিদেশি শত্রুপক্ষ শীর্ষ নেতা কিম জং উনকে হত্যা করলে সেনাবাহিনী স্বয়ংক্রিয় ও বাধ্যতামূলকভাবে পাল্টা পারমাণবিক হামলা চালাবে। সংবিধান সংশোধন করে এমন চাঞ্চল্যকর এক বিধান যুক্ত করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর পদক্ষেপ নিল তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বিশেষ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনে। NIS জানায়, পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে ওই সাংবিধানিক সংশোধনী আনা হয়েছে। নতুন বিধান অনুসারে শত্রু দেশের হামলায় কিম জং উন যদি কোনো কারণে কমান্ড দেওয়ার অবস্থায় না থাকেন বা নিহত হন, তবে দেশটির পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা তাৎক্ষণিক সক্রিয় হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ধরন দেখেই উত্তর কোরিয়া এমন সিদ্ধান্ত নিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা নিহত হন। সিউলের কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভ টেলিগ্রাফকে বলেন, ইরানের ঘটনাটি উত্তর কোরিয়ার জন্য একটি বড় সতর্কবার্তা ছিল। নিখুঁত হামলা চালিয়ে কোনো দেশের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্ষমতা স্বাভাবিকভাবেই কিম জং উনকে শঙ্কিত করবে। এমনিতে বরাবরই নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অত্যন্ত শঙ্কিত কিম। এজন্য সবসময় দেহরক্ষী দল সঙ্গে রাখেন তিনি। এড়িয়ে চলেন বিমানে ভ্রমণ। যাতায়াতের জন্য সাধারণত ভারী সাঁজোয়া ট্রেন ব্যবহার করতে দেখা যায় তাকে। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শত্রু হিসেবে কিমের প্রাণনাশের উদ্বেগ অমূলক নয়। তবে ইরানের তুলনায় কিমকে লক্ষ্য করে হামলা চালানো অনেক বেশি কঠিন বলে মনে করা হয়। উত্তর কোরিয়ার সীমান্ত প্রায় নিশ্ছিদ্র এবং সেখানে বিদেশি গোয়েন্দা তৎপরতা চালানো প্রায় অসম্ভব। ইরানে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেতাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হলেও পিয়ংইয়ংয়ের সীমিত প্রযুক্তি ও কঠোর নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থার কারণে তেমন কৌশল বাস্তবায়ন কঠিন। এরপরও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে কিমের অবস্থান শনাক্ত হওয়ার শঙ্কা আছে পিয়ংইয়ংয়ের। অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভের মতে, দক্ষিণ কোরিয়ার দিক থেকে কিমের ওপর হামলার সম্ভাবনা সেভাবে নেই, তবে যুক্তরাষ্ট্র এমনটি করতে পারে। সেক্ষেত্রে নতুন আইন অনুসারে পাল্টা পারমাণবিক হামলার শিকার হবে তারা। রাশিয়া ইউক্রেন সংঘাত প্রায় শেষের দিকে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ন্যাটোকে দায়ী করে ইউক্রেন যুদ্ধকে ন্যায্য বলে অভিহিত করেছেন তিনি। চলমান উত্তেজনার মধ্যেই মস্কোর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের বার্তা দিয়েছে পিয়ংইয়ং। এদিকে যুদ্ধবিরতির মধ্যে ইউক্রেন ৮,০০০ বারেরও বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ভিক্টরি ডে উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর হিসাব অনুযায়ী মোট ৮,৯৭০টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ড্রোন ও আর্টিলারি ব্যবহার করে হামলা ছিল প্রধান। ক্রিমিয়া, বেলগোরোদ ও কুর্স্ক সহ একাধিক অঞ্চলেও আঘাতের কথা জানায় রাশিয়া। মস্কো বলছে তারা প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে চুক্তি মেনে চলেছে, তবে পাল্টা জবাবও দেয়া হয়েছে। একই দিন দেয়া ভাষণে রাশিয়া ইউক্রেন সংঘাত দ্রুত শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এই যুদ্ধকে ন্যায্য বলে উল্লেখ করে কিয়েভকে ন্যাটো সমর্থিত আগ্রাসী শক্তি হিসেবে অভিহিত করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি টেনে বর্তমান সংঘাতকে ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরেন। সীমিত অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্যেই অনুষ্ঠিত হয় এবারের কুচকাওয়াজ। অন্যদিকে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মস্কোর পাশে দাঁড়িয়ে তিনি পারস্পরিক সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু ইউক্রেন রাশিয়া নয়, বরং ন্যাটো, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার কয়েকটি দেশের সম্পৃক্ততায় একটি বহুমাত্রিক ভূরাজনৈতিক সংকটে পরিণত হচ্ছে। ফলে ভিক্টরি ডে যুদ্ধবিরতি কার্যত নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার সময় পাকিস্তানকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো চীনা প্রকৌশলীরা এমন চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে বলে দাবি হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের।
এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কৌশলগত আস্থা আরও জোরদারের ঘোষণা দিয়েছে বেইজিং। এতে আবারও সামনে এসেছে বেইজিং ইসলামাবাদ ঘনিষ্ঠতার বাস্তব চিত্র। গত বছর জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর অভিযান পরিচালনা করে ভারত। সে সময় পাকিস্তানকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছে চীন। চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো বিষয়টি উঠে আসে বলে জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। বৃহস্পতিবার দেয়া ওই সাক্ষাৎকারে চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের এক প্রকৌশলী জানান, সংঘাত চলাকালে তিনি পাকিস্তানে অবস্থান করে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছেন। সেখানে ব্যবহৃত হয় চীনের জে-10CE যুদ্ধবিমান। কাজ করতে গিয়ে তৈরি হওয়া চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সঙ্গে কৌশলগত আস্থা আরও জোরদার ও সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে বেইজিং। বিশ্লেষকদের মতে চীন পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক এখন শুধু অস্ত্র বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নেই। পাকিস্তানের বিমান বাহিনীর বড় অংশ এখন চীনা প্রযুক্তি নির্ভর। জে-10C, F-17 সহ চীনা অস্ত্রের উপর ব্যাপকভাবে নির্ভরতা বাড়ছে দেশটির। তবে ভারতীয় সামরিক বিশ্লেষকদের দাবি, পাকিস্তানকে বাস্তব যুদ্ধক্ষেত্রে লাইভ টেস্ট ল্যাব হিসেবে ব্যবহার করছে চীন। ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী পাকিস্তানের প্রায় ৮১% সামরিক সরঞ্জামের উৎস চীন। ২০১৫ সাল থেকে ইসলামাবাদে প্রায় $৮.২ বিলিয়ন অস্ত্র রপ্তানি করেছে বেইজিং। এতে করে চীন এখন পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার। বিশেষজ্ঞদের মতে এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে নতুন চাপ তৈরি করছে, যা ভবিষ্যতের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে অন্তত ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা হামলায় ৩ ইসরায়েলি সেনার প্রাণহানির কথা জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের উপর তেল আবিবের হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে দুপক্ষ। লেবাননের দক্ষিণাঞ্চলের টাইর শহর জুড়ে আবারও বিস্ফোরণের শব্দ। স্থানীয় সময় শনিবার অঞ্চলটিতে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। টাইরের কাছে বুদিয়াস, নাবাতিয়ে, বিনতে জবিল ও সাইদার বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয় সাকসাকিয়ে এলাকায়, যেখানে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেয়া একটি ভবনে অভিযান চালানো হয়। এছাড়া সাদিয়াত, নাহরাইন, হাবুস ও মেফতুন এলাকাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে লেবাননের সিভিল ডিফেন্স। অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সংগঠনটি দাবি করেছে তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়েছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি ড্রোন বিস্ফোরণে ৩ সেনা আহত হয়েছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে দক্ষিণ লেবাননে অভিযান চালানো সেনাদের লক্ষ্য করে একাধিক প্রজেক্টাইল ছোড়ার কথাও জানিয়েছে তেল আবিব। এদিকে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা প্রধান হাদজাল হাবিব। লেবানন সফরে তিনি বলেন, মানবিক সহায়তা প্রস্তুত থাকলেও অনেক ক্ষেত্রেই তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বানও জানান তিনি। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলের ভেতরে এখনও প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত অবস্থান ধরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এই উত্তেজনার মধ্যেই আগামী 14 ও 15 মে ওয়াশিংটনে দ্বিতীয় দফা ইসরায়েল লেবানন আলোচনা আয়োজনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বৈরুত বলছে, আলোচনা শুরুর আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। বিশ্লেষকদের মতে চলমান হামলা পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে এবং পরিস্থিতি আবারও পূর্ণমাত্রা সংঘাতে রূপ নিতে পারে।